তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের টানা ৬০ দিনের শুনানি চলছে। যুক্তি উপস্থাপন করছেন বিএনপির আইনজীবী। মানবতা বিরোধী অপরাধে হানিফ সহ ৪ আওয়ামী লীগ নেতার বিচার শুরু। চানখারপুলের ৬ জন হত্যা মামলায় চলছে সাক্ষ্য গ্রহণ। এবং বইতে শুরু করেছে ভোটের হাওয়া। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মনোনয়ন প্রত্যাশী। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের টানা ৬০ দিনের শুনানি চলছে। সকাল ৯টা ২০ মিনিট থেকে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। আদালতে বিএনপির পক্ষে শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত আছেন। এর আগে গত ২৯ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের টানা ৫ম দিনের শুনানি শেষ হয়। জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান সদরউদ্দিন খান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আজগর আলী ও সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়। এদিকে পলাতক বাকি ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। এছাড়া ঢাকার চানখারপুলে ৬ জন হত্যার মামলার ১৩তম দিনের সাক্ষ্য গ্রহণ আজ অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ ভোররাতে এই ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। গোবিন্দগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া স্থানীয়রা জানায়, রাত ৩টার দিকে উপজেলার নাসিরাবাদ গ্রামে কৃষক আলিমুদ্দিনের গোয়াল ঘরে শীত কেটে গরু চুরি করার সময় পরিবারের সদস্যরা টের পেয়ে চিৎকার দেয়। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে চোরদের গণপিটুনি দেয়। এতে ২ জন ঘটনাস্থলে মারা যায়। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে গরু চোর সন্দেহে মোহাম্মদ আব্দুল সালাম নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এই ঘটনায় জড়িত দুলালী বেগম নামের এক নারীকে আটক করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ। উপজেলার বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের তিস্তার চরে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল সালাম বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামের মোহাম্মদ ওমেদ আলীর ছেলে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আব্দুল সালাম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ বলেন, ঘটনার তদন্ত চলছে। ঢাকার ধামরাইয়ে এখন ভোটের হাওয়া বইছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। মনোনয়ন প্রত্যাশীদের নীরব প্রতিযোগিতা নিয়ে মামুন আহমেদ জয়ের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। যতই দিন গড়াচ্ছে ততই বাড়ছে ব্যস্ততা। এই ব্যস্ততা আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রতিযোগীদের। কে হবেন জননেতা, কে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করবেন সংসদে, সেই প্রশ্ন যেমন রয়েছে, তেমনি দলীয় সিদ্ধান্ত কি হবে তা নিয়েও রয়েছে সংশয়। এমনই নানান প্রশ্নের উত্তরের অপেক্ষায় ঢাকার ধামরাইয়ের ভোটার ও সাধারণ মানুষ বেছে নিতে চান যোগ্য জনপ্রতিনিধিকে। ধামরাইতে এমপি হিসেবে আসতে পারে, যদি নমিনেশন পায়, এই ধামরাই সে ধামরাই থাকবে না। ধামরাই অনেক উন্নত হবে আশা রাখি, এবং ধামরাই চাঁদাবাজ মুক্ত হবে। যদি ইয়াসিন ফিরদৌস মুরাদ ভাইকে দল থেকে মনোনয়ন দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা ধামরাইবাসীকে সাথে নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে ধানের শেষ প্রতীককে বিজয়ী করে তারেক রহমানের হাতে উপহার দেব। এদিকে দীর্ঘদিন পর রাজনীতির মাঠে ফিরেছে প্রাণ। সব শঙ্কা কাটিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকতে জনগণের সামনে তুলে ধরছেন নানান পরিকল্পনা। শিক্ষা সেক্টর থেকে শুরু করে সামাজিক কর্মকাণ্ড এবং আপনার সকল ধর্মের, সকল মতের, সকল পথের মানুষদেরকে আমরা রেইনবো নেশনের আওতায় এনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে আমরা ধামরাইকে একটি সামাজিক ন্যায় বিচার, উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে আমরা বিকশিত করি। আমাদের প্রথম দায়িত্ব হবে এই যে বেকার যে সমাজটা পড়ে আছে, এই বেকারদেরকে আমরা বিভিন্ন কল কারখানা, বিভিন্ন জায়গাতে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব, তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করব। পরবর্তী পর্যায়ে এসে আমরা শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাট সহ অন্যান্য কর্মকাণ্ডে যাব। বিশেষ করে সন্ত্রাস, মাদক এর বিরুদ্ধে আমাদের একটি বিশাল অভিযান থাকবে। বিভিন্ন জায়গায় যাচ্ছি, হাটে যাচ্ছি, ঘাটে যাচ্ছি, মাঠে যাচ্ছি, বাজারে যাচ্ছি, বিভিন্ন ভাবে আমরা বিলি করছি। আনাচে কানাচে আমরা চাচ্ছি প্রতিটা ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দেব। আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা আছে, এমপি পদে একাধিক প্রার্থী আমাদের দলে আছে। তো ঢাকা ২০ ধামরাই সংসদে আসলে আমি একজন যোগ্যতর প্রার্থী হিসেবে নিজেকে মনে করছি। যদি দল মনে করে আমার ত্যাগ, মেধা, শ্রম, শিক্ষা এবং পাশাপাশি দলের ক্লিন ইমেজের যে বিষয়, সেই বিষয়গুলি গুরুত্ব দেয়, তাহলে মনে করবো আমি এই আসনে, আমি ঢাকা ২০ সংসদে আসন থেকে আমি একটি প্রতীক। মনোনয়ন যেই পাক না কেন, ধামরাইয়ের উন্নয়নকে মাথায় রেখে ৩১ দফা বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার সবার। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ বার কাউন্সিলের এডুকেশন কমিটির চেয়ারম্যান কুমিল্লা ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক মতবিনিময় সভা করেছেন। সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট MH ফারুক। এ সময় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন মোল্লা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জের দৌলতপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামপুর মাদ্রাসা মসজিদ সহ দৌলতপুর থানার মোট ৮টি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার উপর আলোচনা ও প্রচারণার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে। এই আয়োজন করেন মানিকগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাসাসের কেন্দ্রীয় সহসভাপতি ও কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল হক। যশোরের শার্শায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ সহ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নাভারণ বিএনপি কার্যালয়ের সামনে নাভারণ ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক সাজিদুর রহমান সাজুর সভাপতিত্বে ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সবুজ হোসেন খানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে তরুণ প্রজন্মের ভোটারদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সভাপতি ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আবুল হাসান জহির। যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিক। মিছিলে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে শত শত রাজনৈতিক নেতাকর্মীগণ অংশগ্রহণ করে। এছাড়া শনিবার সকালে কাজী জামশেদপুর রহমান ফটিকের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা ও চক্ষু শিবিরের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকার মাদক ব্যবসায়ী রাজু সহ তার সহযোগীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মানববন্ধনে অংশ নিয়ে আরিফ হোসেন ও ইকবাল মিয়া বলেন, মাদক ব্যবসায়ী রাজু অল্প বয়সের কিছু যুবকদের নিয়ে চেঙ্গাইন ও চেঙ্গাইন খালপাড় সহ বিভিন্ন স্পটে মাদক বিক্রি করে আসছে, তাই অতি দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন চেঙ্গাইন মাদক নির্মূল কমিটির উপদেষ্টা ইকবাল হোসেন, আহ্বায়ক রিপন মিয়া, যুগ্ম আহ্বায়ক সুমন মিয়া সহ আরও অনেকেই।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সম্মানদী হাসান খান উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2026 সালের পরীক্ষার্থীদের প্রাক নির্বাচনী রেজাল্ট প্রকাশ ও সামনে নির্বাচনী পরীক্ষার প্রস্তুতি বিষয় নিয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় সভাকক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলাওয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনির সহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ। চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ পশ্চিম বাকলিয়া ডিসি রোডের লালমিয়া বাপের বাড়িতে বসবাসরত প্রায় 3000 বাসিন্দার চলাচলের প্রধান সড়কটিতে মাটি ও বালি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। এলাকাবাসীরা জানান, নিজ সুবিধার জন্য স্থানীয় গাজী নুরুল আমিন রাতের অন্ধকারে মাটি ও বালি ফেলে এই সড়কটি বন্ধ করে দেয়। তাও আবার শুধু নিজ বাড়ির সামনে এই মাটি ও বালি ফেলেন তিনি, যে কারণে সড়কটির একটি অংশ স্বাভাবিকভাবের তুলনায় অনেক উঁচু হয়ে যাওয়ায় রোগী, বৃদ্ধসহ শিক্ষার্থী ও স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। সড়কের একটি অংশ উঁচু করার ফলে নালায় পানি নিষ্কাশনও বাধাগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী এতে বাধা দিলে বিএনপির নাম ভাঙিয়ে গাজী নুরুল আমিন বিভিন্ন রকম ভয়ভীতি ও হুমকি প্রদান করে। পরে 999-এ ফোন করলে পুলিশ এসে বিষয়টি দ্রুত সমাধান করতে বলল। কর্ণপাত করেননি গাজী নুরুল আমিন। ওরা এখান থেকে আমাদেরকে বকাবকি করতেছে, যদি কিছু বলতে যায় ওরা বিভিন্ন রকম ব্যবহারটা খারাপ করে। আমাদের সমস্যা হচ্ছে, লাস্ট আগে যেরকম ছিল আমরা এরকমই চাই। এই বিল্ডিং এর মালিকের নিজের স্বার্থে, অর্থাৎ আমার চাচা, আমার আব্বার চাচা হয়, আমার চাচা নিজের স্বার্থের কারণে নিজের সুবিধার খাটতে উনি এদিকে ভরাট করে উঁচু করে ফেলছে। একটা রুগী মানুষ আসতে পারতেছে না, এদিকে একটা চুলের বস্তা নিয়ে আমরা উঠতে পারতেছি না। মাটি ফেলাতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, সবাই আসতে পারতেছে না, যাইতে পারতেছে না, রুগী আছে, রুগী আসতে পারতেছে না, সবার দুর্ঘটনার সমস্যা। প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না, বাধা সৃষ্টি হয়। রাস্তায় চলে ফেলে তো মাটি ফেলে তো সবারই সমস্যা। চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুরে বিএনপির 31 দফার প্রচারণা করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ফটিকছড়ি সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ সালাউদ্দিন। তিনি বলেন, তারেক রহমান কোনো গ্রিন সিগন্যাল দেননি, বরং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। নানুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফয়েজ খায়াজ আহমেদের সভাপতিত্বে উপজেলা বিএনপির সদস্য আজিজুল্লাহর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব HM নাসির সহ আরো অনেকেই। অর্থাৎ 2018-তে নমিনেশন চেয়েছিল, সেইখানে কাউকে নমিনেশন দিয়েছেন। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরো একবার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের টানা 6ষ্ঠ দিনের শুনানি চলছে। যুক্তি উপস্থাপন করছেন বিএনপির আইনজীবী। মানবতা বিরোধী অপরাধে হানিফ সহ 4 আওয়ামী লীগ নেতার বিচার শুরু। চানখারপুলের 6 জন হত্যা মামলায় চলছে সাক্ষ্য গ্রহণ। এবং বইতে শুরু করেছে ভোটের হাওয়া। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।